একজন হরর মুভির ডিরেক্টর সবসময় চেষ্টা করে তার দেখানো মুভি যেন দর্শকদের কাছে সবথেকে ভৌতিক মুভি হয়। কিন্তু যখন সেটা হয় না, তখন নিশ্চয়ই সিনেমার ক্যারেক্টারগুলোর অভিনয় রিয়েলিস্টিকভাবে মানুষের কাছে ফুটে ওঠেনি। কিন্তু যদি বলি ডিরেক্টর বাস্তবে একটা হরর মুভি শ্যুট করে, মানে ক্যামেরার পিছনে বাস্তব ঘটনা ধারণ করা শুরু করে। ওয়ান স্টিফেন কিং সেড, উই মেক আপ হররস টু হেল্প আস কোপ উইথ দ্য রিয়েল ওয়ান্স। আমার এই কথার সাথে আজকের মুভির কী সম্পর্ক সেটা শেষে বুঝতে পারবে। কয়েকজন মানুষ গাড়িতে করে সাউথ ইটালি যাওয়ার পথে এক অ্যাক্সিডেন্টে তারা এসে পড়ে ফরেস্ট জঙ্গলের ভেতরে। কিন্তু তারা জানতো না এই জঙ্গলে যে তাদের জন্য মৃত্যু অপেক্ষা করছে। এই জঙ্গলের ভেতরে তাদের সাথে যা যা হয় তা দেখতে বসলে আপনার গা শিউরে উঠবে। তো একটা অন্যরকম গল্প নিয়ে হরর মুভি আজকে আপনারা দেখতে চলেছেন, যেটা শেষে রয়েছে মাথা ঘুরিয়ে দেওয়ার টুইস্ট আর কিছু শিক্ষণীয় বিষয়। তো কথা বলছি 2021 সালে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত এক ক্লাসিক হরর স্টোরি। তো হ্যালো সবাইকে স্বাগতম ভয়েস অফ সিনেমাতে। মুভির শুরুতে একটা মেয়েকে দেখানো হয় যার গোটা শরীর ক্ষত বিক্ষত এবং রক্তাক্ত অবস্থায় ভয়ে আত্মহারা হয়ে আছে। দেখা যায় মেয়েটাকে কেউ একজন বেঁধে রেখেছে। তখনই একজন লাল পোশাক পরে এসে বড় একটা হাতুড়ি দিয়ে মেয়েটাকে অমানবিকভাবে মেরে ফেলে। আর এই সব কিছু পিছনের এক দরজার ফুটো দিয়ে কেউ একজন দেখে যাচ্ছে। পরবর্তী সিনে দেখানো হয় এলিসাকে। তাকে দেখেই বোঝা যায় সে অনেক অসুস্থ। সে একটা ক্যাফেতে বসে তার মায়ের সাথে কথা বলছিল। আসলে এলিসা প্রেগনেন্ট এবং তার মা তাকে বাচ্চাটাকে অ্যাবর্শন করার জন্য কাল তার কাছে আসতে বলে, কারণ সে ডাক্তারের কাছে সার্জারির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছে। আসলে এলিসাও মানসিকভাবে বাচ্চাটাকে জন্ম দেওয়ার জন্য প্রস্তুত না, আর কনসাল্টিংয়ের কাজ করার জন্য তাকে বিভিন্ন দেশে ভ্রমণ করতে হয়। তবে সে এখনও দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই আছে এই বিষয় নিয়ে। সে তার মায়ের কাছে সাউথ ইটালি যাওয়ার জন্য একটা গাড়ি শেয়ারে বুক করে। গাড়িটার ওনার হচ্ছে ফ্যাব্রিজিও এবং এলিসার সাথে বাকি যাত্রীরা হলো সোফিয়া আর মার্ক। এরা দুজন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। এরা দুজন একটি ওয়েডিং পার্টি অ্যাটেন্ড করতে যাচ্ছে। এর সাথেও ছিল একজন ডাক্তার রিকার্ডো। আর এদের সবাইকে ক্যামেরায় ক্যাপচার করছে ফ্যাব্রিজিওর একটা ইউটিউব চ্যানেল আছে এবং সেটায় সে বিভিন্ন শর্ট ফিল্ম আপলোড করে। বলতে গেলে ফ্যাব্রিজিও একজন ছোটোখাটো ডিরেক্টর। পরবর্তীতে তাদের যাত্রা শুরু হয় সাউথ ইটালি যাওয়ার উদ্দেশ্য। বিভিন্ন গেমস মিউজিকের সাথে জমে ওঠে তাদের আড্ডা। কিছুটা পথ যাওয়ার পর ফ্যাব্রিজিও সবাইকে বিয়ার্স অফার করে। এলিসা হঠাৎ গাড়ির জানালার দিকে তাকাবে, সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। বাইরে একটা অ্যাডভার্টাইজমেন্ট বোর্ডের ছবিতে 4 জন ফ্যামিলি মেম্বারের চোখ মুখ কে জানি কালি করে ঢেকে রেখেছে। এর মধ্যে মার্ক একটা লোকাল নিউজ পেপার থেকে একটা খবর পড়ে, যেখানে লেখা ছিল সাউথ ইটালির এই স্থান থেকে ঘুরতে আসা মা ও মেয়ে নিখোঁজ হয়ে গেছে। ফ্যাব্রিজিও জানায় যে এই দুজনের গায়েব হওয়ার পিছনে কোনো মাফিয়ার হাত আছে এবং সাউথ ইটালির এই স্থানে একাধিক মাফিয়ারা নিজেদের জায়গা ঠিক করে রেখেছে। এখানকার স্থানীয় মেয়র এই ব্যাপারে মানুষজনকে সতর্ক করে রেখেছে এর জন্য। তখনই বিয়ার খাওয়ার কারণে এলিসার শরীর খারাপ হয়েছে এবং হঠাৎ মাঝপথে গাড়ি থামিয়ে জঙ্গলের ধারে গিয়ে বমি করে। তখন মার্ক জেদ করে বলে বাকি পথ গাড়ি সে চালাবে। সবাই তাকে নিষেধ করছিল কারণ সে মদ্যপান অবস্থায় ছিল। ফ্যাব্রিজিও বলে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে কোম্পানি তার ঘাড় ধরবে। অনেক নিষেধ করার সত্ত্বেও মার্কের জেদের কাছে শেষমেশ হার মানে তারা। এরপর মার্ক বাকি পথ গাড়ি চালানো শুরু করলে দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলে গাড়ির হেডলাইটটা জ্বালিয়ে মার্ক আর ফ্যাব্রিজিও বিয়ার্স খেতে খেতে গল্পে মেতে ওঠে। গাড়িতে বাকি সদস্যরা ঘুমাচ্ছিল। হঠাৎই জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝে একটা মরা হরিণ পড়ে থাকতে দেখে চমকে গাড়িটা ঘুরোতেই অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের পর খানিকটা সময় কেটে যায়। সকাল হলে এলিসার জ্ঞান ফিরে এসে দেখে সবাই মার্ককে গাড়িতে তুলে আছে। রাতের অ্যাক্সিডেন্টের ফলে মার্ক মারাত্মকভাবে আহত হয়, তার পা ভেঙে গেছে। রিকার্ডো এলিসাকে 118 ইমার্জেন্সি নাম্বারে কল করতে বললেই দেখে মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। রাস্তায় নেমে সাহায্য চাইতে বললে তারা খেয়াল করে দেখে তারা মেইন রোড থেকে অনেকটা দূর একটা জঙ্গলের ভেতরে এসে গেছে। চারিদিকে তাকালে শুধু জঙ্গল আর জঙ্গল। তারা সামনের দিকে একটু এগোলে ফাঁকা মাঠের মধ্যে একটা ত্রিভুজ আকৃতির ঘর দেখতে পায়। সাহায্যের জন্য সোফিয়া দরজা ধাক্কালে কোনো উত্তর না আসলেই জানালার দিকে তাকিয়ে দেখে ঘরের ভেতরে কোনো মানুষ নেই। এরপর তারা সেখান থেকে চলে যায়। রিকার্ডো গাড়িটা পুনরায় স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই গাড়িটা স্টার্ট নিচ্ছে না। তারা জঙ্গলে এসে গেছে এটা শুনে মার্ক অবাক হয়ে যায়, কারণ তার মতে সে যখন গাড়ি চালাচ্ছিল তখন তারা মেইন রোডের মধ্যেই ছিল। মার্ক ফ্যাব্রিজিওকে দোষারোপ করতে থাকে, কারণ সে যখন গাড়ি ঘোরাচ্ছিল তখন ফ্যাব্রিজিও স্টিয়ারিং হুইল জোরে ঘুরিয়েছিল, যার ফলে অ্যাক্সিডেন্টটা হয়। এদের মধ্যে তর্ক বিতর্ক হতে থাকলে রিকার্ডো রেগে গিয়ে বেরিয়ে পড়ে মেইন রোড খুঁজতে। তার পিছন পিছন ফ্যাব্রিজিও চলে আসে। আরেকদিকে এলিসা অনবরত তার মাকে মেসেজ পাঠিয়ে যাচ্ছে, কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে মেসেজ সেন্ড হচ্ছিল না।
সোফিয়া তার পাশে এসে বসলে দুজনের ভেতরে বেশ খাতির জমে যায়। অন্যদিকে রিকার্ডো আর ফ্যাব্রিসিও জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে একটু এগোলেই দেখতে পায়, যেটা দেখে তারা দুজন থমকে যায়। দেখা যায় গাছের কাঠ দিয়ে তিনটি বড় বড় কাকতারুয়ার মতো বানানো, যেটার উপরে লাল কাপড় ঝুলছে, আর সামনে রয়েছে শুয়োরের কাটা মাথা। আর এগুলো দেখলে বোঝা যায় যে কেউ হয়তো এখানে ভয়ানক ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর মতো কিছু একটা করার প্রস্তুতি নিচ্ছে। ফ্যাব্রিজিও ভয় বলে, আমাদের এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ শুয়োরের মাথার যে রক্তগুলো লাগানো ওগুলো তাজা। তাই আর বেশি কিছু না ভেবে তারা ওখান থেকে চলে যায়। অন্যদিকে দূর থেকে এলিসা দেখতে পায় ওই ত্রিভুজ আকৃতির বাড়িটার দরজা খোলা, অর্থাৎ এখানে কেউ না কেউ তো ঢুকেছে। সে কাউকে না বলে একাই ঢুকে যায় বাড়িতে। সেখানে ঢুকে দেখে ঘরের দেওয়ালে অদ্ভুত অদ্ভুত ভয়ানক কিছু ছবি টানানো। তখনই পাশের দরজাটা জোরে লেগে পড়ে। এলিসা সেই রুমের ভেতরে ঢুকে দেখে একাধিক মোমবাতি জ্বালানো, আর সামনের দেওয়ালে তিনটি অদ্ভুত মানব আকৃতির দানব বা ডিমনের ছবি লাগানো। এরপর বাকি সদস্যরাও ওই ঘরের ভেতরে চলে আসে। ফ্যাব্রিজিও জানায় এই দেয়ালের এই তিনজন ভাই, যার মধ্যে একজনের চোখ নেই, দ্বিতীয় জনের কান এবং তৃতীয় জনের মুখ নেই। এরা তিনজন একটি পক্ষীরাজ ঘোড়ার উপরে বসে আছে, আর এদের নাম হলো ওসো, ম্যাত্রোসো, কারগানোসো, আর এদেরকে উরবান লেজেন্ডস বলা হয়। ফ্যাব্রিজিও বলে, আমার ঠাকুমা সবসময় আমাকে এদের গল্প শোনাতো যখন আমি ছোট ছিলাম। বলা হয় প্রাচীন যুগ আগে এই তিন ভাই এসেছিল যখন মানুষ দুর্ভিক্ষে অনাহারে মারা যেত। তাদেরকে বাঁচাতে এই তিন ভাই এসেছিল পৃথিবীতে। তারা পৃথিবীতে এসে মানুষকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করায়, কিন্তু তাদের একটা শর্ত ছিল, সেটা হচ্ছে এর বিনিময়ে তাদের কাউকে বলি দিতে হবে। তখন গ্রামবাসীর একটা ভুক্তভোগী মেয়েকে বেছে নিয়ে তাকে বলি দেয়। তারা তাদের আচার অনুষ্ঠান মেনে প্রথমে ওই মেয়েটার জিভ কাটে, তারপর কান ও চোখ। কিন্তু এরপরও এই তিন ভাইয়ের লালসা মেটেনি। তারা গ্রামবাসীদের বলে বাঁচতে হলে তাদের আরও বলিদান দিতে হবে। তাই নিয়ম মেনে গ্রামবাসীরা এখনও এই তিন ভাইয়ের পুজো করেই যাচ্ছে, আর একের পর এক মানুষকে বলি দিয়ে যাচ্ছে। তবে ফ্যাব্রিজের কথায় কেউ তেমন একটা পাত্তা দেয় না। রিকার্ডো সবাইকে বলে আজকের রাতটা কোনো রকম এখানে কাটাতে হবে, কাল সকাল হলে তারা মেইন রোড খুঁজতে বের হবে। রাত হলে সবাই গাড়িতে শুয়ে পড়ে। তবে মার্ক এসবের জন্য নিজেকে দোষারোপ করে, কারণ সে যদি গাড়ি চালানো জেদ না করতো তাহলে আজকে তাদের এই পরিস্থিতিতে পড়তে হতো না। তখনই ফ্যাব্রিজিও হাসতে শুরু করে। সে বলে, মেইন রোড থেকে দূরে এক জঙ্গলে এসে ফেসে গেলাম, যেখানে নেটওয়ার্ক নেই, একটা ঘর আছে যেখানে মানুষ নেই, ভয়ানক কিছু ছবি। এই সব কিছু কেমন যেন একটা ক্লাসিক হরর মুভির মতো লাগছে। মার্ক তাকে চুপ করে ঘুমিয়ে যেতে বলে। সময় যত বাড়ছে রাত ততই গভীর হচ্ছে। ফ্যাব্রিজিও একা জঙ্গলের ধারে টয়লেট করতে গিয়ে দেখে জঙ্গলের ওপারে লম্বা দুজন মানুষ ঘোড়ার মুখোশ পরে দাঁড়িয়ে আছে। এটা দেখে ফ্যাব্রিজিওর টয়লেট বন্ধ হয়ে যায়। তখনই তার একটা চিৎকারের আওয়াজ শুনতে পায় ওই বাড়ির ভেতর থেকে। বিষয়টা কি এটা দেখার জন্য সোফিয়া আর এলিসা ভয়ে ভয়ে সেই বাড়ির ভেতরে যায়। তখনই ফ্যাব্রিজিও গাড়ির পেছনে এসে ধাক্কা মারে রিকার্ডোকে বলে, তাড়াতাড়ি আমাদের বেরিয়ে পড়তে হবে, আমি জঙ্গলের ভেতরে একটা ভয়ানক জিনিস দেখেছি। সে রিকার্ডোকে নিয়ে তাড়াতাড়ি করে ওই বাড়ির ভেতরে চলে যায়। সবাই ভয়ে বাড়ির চিলেকোঠার উপরে উঠে যায়। উপরে উঠে সবাই চমকে যায়, কারণ বাড়ির উপরে একটা বাচ্চা মেয়েকে গাদার ভেতরে বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক্যাল জিনিসপাতি দিয়ে বেঁধে রাখা হয়েছে। আর ঠিক তার পাশে একটা কাচের বয়মে ভেতরে সবে কাটা জীব রাখা হয়েছে। দেখে তো এটাই মনে হচ্ছে যে এই মেয়েটার জীব। এ দৃশ্য দেখে সবাই ভয়ে আটকে ওঠে। কি করবে ভেবে ওঠার আগে এলিসা জানালার দিকে তাকালে হঠাৎই লাল রঙের একটা সাইলেন্স বাজতে শুরু করে। দেখা যায় দুজন মুখোশ পরাধীন লোক মার্ককে গাড়ি থেকে টেনে নিয়ে যাচ্ছে। সোফিয়া এটা দেখে মার্ককে বাঁচাতে গেলে রিকার্ডো তার মুখ চেপে ধরে। তারা দেখতে পায় এই লোকগুলো মার্ককে এই বাড়ির দিকে নিয়ে আসছে। তাদের বুঝতে আর বাকি নেই এরা কোনো সাধারণ মানুষ না, বরং এরা কোনো স্যাটানিজম কাল্টের মেম্বার। সবাই ভয় চুপ হয়ে রয়েছে। সোফিয়া কিছু করতে চাইলেও কিছু করতে পারছে না। কিন্তু এরপর যে ভয়ানক দৃশ্য দেখানো হলো তা দেখে সবাই একটা শব্দ পর্যন্ত করতে পারলো না, কারণ তারা মার্ককে বেঁধে রেখে একটা বড় হাতুড়ি দিয়ে প্রথমে তার পা দুটো ভেঙে ফেলে। এরপর চোখের মধ্যে একটা লোহার যন্ত্র সেট করে মার্কের চোখ দুটি বের করে আনে আর তাকে নৃশংসভাবে মেরে ফেলে। এই ভয়ানক দৃশ্য দেখে তারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। রিকার্ডো কোনো রকম সোফিয়াকে আটকে রেখেছে। এরপর তারা মার্কের বডি বাইরে টেনে নিয়ে যায়। এই ঘটনার পর সোফিয়া পুরোপুরি ট্রমাটাইজ হয়ে গেছে। সকাল হয়ে গেলে রিকার্ডো ওই বাচ্চা মেয়েটাকে গাধার ভেতর থেকে বের করে আনে। রিকার্ডো এলিসাকে এই মেয়েটার দায়িত্ব দেয়, আর এরপর ওরা সবাই বেরিয়ে পড়ে আর জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটা শুরু করে। হঠাৎ একটা জায়গায় এসে থেমে তারা দেখতে পারে অনেকগুলো ভাঙা গাড়ি
রাস্তায় পড়ে আছে। অর্থাৎ এখানে এরকম অনেক ট্যুরিস্ট আছে যারা আজ পর্যন্ত ফিরে যেতে পারেনি এই জায়গা থেকে। তার মানে ওই মুখোশ পরাধীন লোকগুলো এখানে আসা সমস্ত মানুষদের এভাবেই মেরে ফেলে। তখনই রিকার্ডো আর সোফিয়ার মধ্যে ঝগড়া লেগে যায়। রিকার্ডো বলে, আজ আমরা এই পরিস্থিতিতে পড়েছি শুধুমাত্র মার্কের জন্য। তখনই সোফিয়া রেগে গিয়ে বলে, আজ মার্ক মারা গেছে শুধুমাত্র তোমার জন্য, তোমার মতো কাপুরুষ আমি দেখিনি। ওরা তিনজন শুধু মুখোশ পড়েছিল, এতেই ভয় পেয়ে গেলে। মার্ককে বাঁচানোর পরিবর্তে তুমি আমার মুখ চেপে ধরলে। আর বলো তো তুমি কেমন ধরনের ডাক্তার? আমি তো শুনেছি ডাক্তাররা প্রাইভেট জেটে করে আসে, প্লেনে করে আসে। কোন এমন ডাক্তার আছে যে কিনা পাবলিক বাসে করে আসে? এর উত্তরে রিকার্ডো বলে, শোনো, আমি একজন সাধারণ ডাক্তার। আমি মানুষকে সুস্থ করে তুলি। আমার কাজ মানুষকে রেস্কিউ করা না। আর হ্যাঁ, তুমি বা কি করেছো তাকে বাঁচানোর জন্য? তুমি তো আমার হাতে কামড় মেরে দৌড়ে চলে যেতে পারতে। তুমি তো তা করনি। সোফিয়া এই কথার কোনো উত্তর না থাকলে সে ওখান থেকে চলে যায়। তখনই আবার সেই সাইলেন্সের আওয়াজ শোনা যায়। তারা আর কোনো কিছু না ভেবে আবার জঙ্গলের রাস্তা দিয়ে পালানো শুরু করে। ফ্যাব্রিজিওর মতে তাদের সাউথের পথ ধরে হাঁটতে হবে, কিন্তু ঘুরে ফিরে তারা আবার সেই ত্রিভুজ আকৃতির বাড়িটার সামনে এসে পড়ে। ফ্যাব্রিজিও বলে, এটা কিভাবে সম্ভব? ক্যাম্পাস তো আমাদের সাউথের পথ ধরেই হাঁটতে বলছে। রিকার্ডের ধৈর্যের সীমা ভাঙলে সে রেগে গিয়ে ফ্যাব্রিজিওর কলার চেপে ধরে। রিকার্ডো বলে, শালা তুই কি আমাদের সাথে মজা করছিস? কিন্তু ফ্যাব্রিজিওর মতে তার ক্যাম্পাস সঠিকই, সেগুলো ইচ্ছাকৃত করেনি। সেও তো এখান থেকে বের হতেই চায়। কিন্তু রিকার্ডো এখনো কিছু বুঝে উঠতে পারছিল না। তার কাছে এগুলো এখনো অবাস্তব মনে হচ্ছে। তার কাছে মনে হচ্ছে সে যেন এক স্বপ্নের মধ্যে আছে যেটার ঘোর এখনো কাটছে না। ফ্যাব্রিজিও তখন বলে, আমি বাড়িতে থাকতে চাই না, কিন্তু এই জঙ্গলে থাকাটাও নিরাপদ না। আজকের রাতটা আমরা এই বাড়িতেই কাটাই। এলিসা তখন বলে, যদি ওরা ফিরে আসে তবে? ফ্যাব্রিজিওর এই কথার সাথে সোফিয়াও সহমত জানায়। সে বলে, ওই লোকগুলো যদি ফিরে আসে তাহলে আমরা এই বাড়িতে রাতে আগুন ধরিয়ে দেব। ফ্যাব্রিজিওর কাছে যে কটা বিয়ার ছিল সে কটা সবাইকে খেতে দেয়, কিন্তু নিজে খায় না, কারণ আজ রাত তাকে পাহারা দিতে হবে। কারণ যদি ওই মুখোশ পরাধীন লোকগুলো চলে আসে, এজন্য একজনকে অন্তত জেগে থাকতে হবে। তখন সবাই একে অপরের মনের কথা শেয়ার করা শুরু করে। রিকার্ডো প্রথমে বলে, আমি আগে অনেক বড় একজন ডাক্তার ছিলাম, কিন্তু আমার অসতর্কতার কারণে এক পেশেন্টের মৃত্যু হয়, যার ফলে আমার ডাক্তারি সার্টিফিকেটের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। তবে আমার সমস্যা এখানেই থেমে নেই। পারিবারিক সমস্যার কারণে স্ত্রীর সাথেও বনিবনা হচ্ছিল না, তাই সে আমাকে একদিন ডিভোর্স দিয়ে চলে যায়। এরপরে ফ্যাব্রিজিও বলে, আমি যেহেতু সাউথ ইটালি থেকে বসবাস করি, তো আমি একদিন দক্ষিণে ক্যাম্প করার জন্য গিয়েছিলাম। তখন ওখানকার একজন নর্থবাসী আমাকে দেখে বলে, আপনি কি দক্ষিণ থেকে এসেছেন? আমি বললাম, হ্যাঁ, কিন্তু কেন? তখন সে আমাকে বলল, তাহলে তো আপনি মাফিয়াদের মধ্যে একজন হবেন। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে দক্ষিণ থেকে আসা সকল মানুষই মাফিয়া হয় না, কিন্তু সে আমার কথা তো মানলই না, বরং আমার সাথে তর্ক করা শুরু করে দিল। তখন আমি রেগে গিয়ে লোকটাকে মেরে ফেলি। কিন্তু এই কথা শুনে সবাই হেসে উঠে, কারণ তার মতো বোকার ভীতু একটা ছেলে কি করে একটা মানুষকে মেরে ফেলবে। তো গল্প করতে করতে সবাই শুয়ে পড়ে। রাতও গভীর হয়ে আসছে। ফ্যাব্রিজিও চেয়ারে বসে পাহারা দিচ্ছিল। সোফিয়া এলিসা একান্ত কিছু সময় কাটাচ্ছিল। কথায় কথায় সোফিয়া বলে, আমাদের এখান থেকে বেঁচে ফিরে যেতে হবে। আমি বাঁচতে চাই মার্কের জন্য, আর তোমাকে বাঁচতে হবে তোমার বাচ্চার জন্য। এলিসা তখন বলে, তাহলে তুমি জানতে ব্যাপারটা? সে বলে, হ্যাঁ, আমরা সকলেই জানতাম যে তুমি প্রেগনেন্ট। আর এই নাও আমার হাতের আংটিটা, এটা তোমার কাছে রাখো। এটা আমার তরফ থেকে তোমার বাচ্চার জন্য ছোট্ট একটা গিফট। কে জানে আমরা এখান থেকে বের হতে পারবো কিনা। সুখ দুঃখের কথা বলতে বলতে কবে যে তারা ঘুমিয়ে পড়লো কেউ টের পেল না। হঠাৎ ঘুম ভাঙে সেই ভয়ানক সাইলেন্সের আওয়াজে। এলিসা উঠে দেখে আশেপাশে কেউ নেই। তখন ঘরের বাইরে বের হয়ে দেখে জঙ্গলের সামনে অনেকগুলো মানুষ অদ্ভুতভাবে মুখোশ পরে একটা কাকতাড়ুকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। আর সামনে বেঁধে রাখা হয়েছে সোফিয়া, রিকার্ডো, আর সেই গাদার মধ্যে রাখা হয়েছে বাচ্চা মেয়েটাকে। এই ভয়ানক দৃশ্য দেখে এলিসা হা করে তাকিয়ে আছে। তখনই পিছন থেকে ফ্যাব্রিজিও এসে এলিসার মুখ চেপে ঘরের ভেতরে ঢুকিয়ে নেয়। ঘরের দরজা ভেতর থেকে লাগিয়ে জানালা দিয়ে এই ভয়ানক দৃশ্য তারা দেখতে থাকে। ওই লোকগুলো কাচের বয়মে থাকা ওই বাচ্চা মেয়েটার জীব দেখাতেই সবাই অদ্ভুত একটা শব্দ করতে থাকে। এরপর ওই মুখোশ পরা লোকগুলো সোফিয়া, রিকার্ডোর জীব ও চোখ কেটে সামনে থাকা সেই কাকতাড়ুর উপরে লাগিয়ে দেয়। এটা দেখা মাত্র ওখানে উপস্থিত থাকা সকলেই গলায় ঝুলিয়ে থাকা ঘণ্টাটা বাজাতে শুরু করে। এরপর সোফিয়া ও রিকার্ডোর গলা কেটে দুজনকে মেরে ফেলে। এই ভয়ানক দৃশ্য দেখে এলিসা কাঁদতে থাকে, কারণ সে যে কিছু করতে পারলো না। তার চোখের সামনে এভাবে দুজনকে মেরে ফেলা হলো। ফ্যাব্রিজিও তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। তখনই এলিসার নজরে পড়ে সেই বিয়ার্সের খালি বোতলটার উপরে। সে ফ্যাব্রিজিওকে বলে, আমরা তো বিয়ার্স খাওয়ার কারণে কেউ উঠতে পারিনি, কিন্তু তুমি তো জেগেছিলে। আর তুমি কেন একবারও বিয়ার্স খেলে না? সত্যি করে বলো, এখানে কি হচ্ছে? এরা কারা? ফ্যাব্রিজিও বলে, এলিসা প্লিজ, অন্তত তুমি এটা বলো না। আমি অনেক ভয় আছি। এ ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আমরা দুজন একমাত্র বেঁচে আছি
এই বলে সে এলিসাকে জড়িয়ে ধরতেই এলিসা ফ্যাব্রিজিওর কানের কাছে একটা মেয়ের ভয়েস শুনতে পায়। কানের কাছে যেটা বলছিল সেটা হচ্ছে, ফ্যাব্রিজিও তুমি কি আমার কথা শুনতে পারছো? মেয়েটাকে এখনই হরিণের নিচে নিয়ে আসো। তখনই ফ্যাব্রিজিওর কানের এয়ারবাসটা খুলে নিয়ে আসে আর এলিসা বুঝতে পারে এই সব কিছু ছিল ফ্যাব্রিজিওর একটা নাটক। সে শুরু থেকেই সকলকে বিয়ার্সের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে আসছিল। এলিসা মেয়েটাকে জিজ্ঞেস করে, তুমি কে, কি চাও? ফ্যাব্রিজিওটা ফেরত চাইলে এলিসা সেটা দিচ্ছিল না। তখনই ফ্যাব্রিজিও চেঁচিয়ে ওঠে, তাকে গালি দিতে শুরু করে আর বলে, তুই সব কিছু নষ্ট করে দিলি। এরপর সে ওই হরিণটার সামনে মুখ করে বলে, তাকে নিয়ে যাও। কথাটা শেষ হতেই সেই দানব আকৃতির মানুষগুলো এসে এলিসাকে নিয়ে যায়। আর এর পরবর্তী সিনে দেখানো হয় একটা খাবার টেবিলে, যেখানে অনেকগুলো মানুষ বসেছিল আর এলিসাকে চেয়ারের সাথে বেঁধে তার হাতে পেরেক ঢুকিয়ে রেখেছে। তার ঠিক অপর প্রান্তে বসেছিল এই শহরের মেয়র, যার ছবি আমরা গল্পের শুরুতে একটা নিউজ পেপারে দেখেছিলাম। এলিসাকে কাঁদতে দেখে সবাই তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তাকে ব্যঙ্গ করতে থাকে। কারো মধ্যে যেন মায়া দয়া বলতে কিছু নেই। মানুষগুলো কেমন জানি মনে হয় যে যার মতো বাঁচতে পারলেই হলো। মেয়র এলিসার কাছে এসে বলে, দেখো, আমি শহরের মা, আমি শহরের সবাইকে আগলে রাখি। তুমি অনেক সুন্দর, তোমাকে মারতেও আমার খুব মায়া লাগছে, কিন্তু আমার যে কিছু করার নেই, কারণ তুমি যদি না মরো তাহলে এই মানুষগুলোর খেয়াল আমি কী করে রাখবো? মাঝে মাঝে মানুষের বাস্তবতাকেও অনেক সময় মেনে নিতে হয়। সবাইকে লাঞ্চ উপভোগ করতে বলে মেয়র সেখান থেকে চলে যায়। এরপর একটা লোক এসে এলিসাকে একটা রুমের ভেতরে আটকে রেখে চলে যায়। রুমের ভেতরে ছিল বড় একটা স্ক্রিন এবং সেটায় বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ লাইভ ক্যাপচার করা হচ্ছিল। আসলে এরা একটা মাফিয়া গ্যাংয়ের সদস্য, যারা এলিসাদের শুরু থেকে নজরে রাখছিল। তখন স্ক্রিনে ফ্যাব্রিজিও চলে আসে। এলিসা তাকে ওই বাচ্চা মেয়েটার কথা জিজ্ঞেস করে, তুমি ওর সাথে কি করেছো? ফ্যাব্রিজিও বলে, আমি শুরুতেই স্পয়লার দিতে চাই না, একটু অপেক্ষা করো, সবই জানতে পারবে। প্রত্যুত্তরে এলিসা বলে, তুমি কি এ সমস্ত কাজই করো? মানুষকে নির্যাতন ও হত্যা করে সেগুলোর ভিডিও রেকর্ড করো? ফ্যাব্রিজিও বলে, আরে এটা তো ক্লাসিক হরর মুভি, আর মুভিতে তো এগুলোই হয়। এটা শুনে এলিসা হাসতে শুরু করে। সে বলে, তাহলে আমি একটা লুজারের সিনেমা অ্যাক্টিং করে শেষমেশ মারা যাব? কি দিন এলো আমার। আর হ্যাঁ, কি বলেছিল ওই জোকারগুলোর নাম? ওসো, মেট্রোসো, কার্গানোসো। এটা শুনতেই ফ্যাব্রিজিওর মাথায় আগুন ধরে যায়। এদের নিয়ে হাসছো? এরা হলো মাফিয়াদের 3 প্রতিষ্ঠাতা পিতা। এদের ইতিহাস কতটাই বা জানো? আর এই 3 জনকে আমি আমার মুভির জগতের নতুন ফ্রেডি, জেসন এবং লেদার ফেসে পরিণত করব। আর এরা 3 জন আমার ক্লাসিক হরর মুভির 3 মূল চরিত্র। আচ্ছা, এবার একটু বলি, এই যে ফ্রেডি, জেসন এবং লেদার ফেস নামের যে রেফারেন্সটা দেওয়া হয়েছে, ইতিমধ্যে সবাই বুঝে গেছে যারা হরর মুভি লাভার। এরা 3 জন হলো হরর মুভি ফ্র্যাঞ্চাইজ ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় 3 জন ক্যারেক্টার। ফ্রেডি ক্রুগার ফ্রম এ নাইটমেয়ার অন ইলিম স্ট্রিট, জেসন ফ্রম ফ্রাইডে দ্য 13 এবং লেদার ফেস ফ্রম টেক্সাস চেইনস ম্যাসিকার। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করে জানাবে যে এই মুভিগুলো আমার এক্সপ্লেন করা উচিত কিনা। তখন ফ্যাব্রিজিও বলে, আমার মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে, কিন্তু ইটালিতে থাকার কারণে এই প্রতিভার কোনো দাম নেই। আর আজ যদি আমি ইউএসএ থাকতাম তাহলে আমাকে অস্কারের জন্য নমিনি করা হতো। তখন এলিসা বলে, হ্যাঁ, কিন্তু আমি তো তোমার মধ্যে কোনো ট্যালেন্ট দেখছি না, তুমি তো জাস্ট অন্য মুভির ক্যারেক্টারগুলো কপি করছো। অবশ্য তোমার মতো মানুষ কপি ছাড়া আর কী বা করতে পারে? কিন্তু এরপর ফ্যাব্রিজিও যেটা বলে সেটা একটা বাস্তব কথাই ধরে নিতে পারো, কারণ ডিরেক্টর এই মুভির মাধ্যমে একটা বাস্তব ঘটনা এখানে তুলে ধরছে। সে বলে, তোমাদের মতো লোকেরা সবসময় সমালোচনা করে, ভালো জিনিসকে কখনো প্রশংসাই করতে চাও না। আর তোমরা সিনেমাতে এগুলোই তো দেখতে চাও, যে একজন ছাত্র ফ্ল্যাটমেটকে হত্যা করে, মা তার ছেলেকে গলার টিপে মেরে ফেলছে, কোনো স্বামী তার স্ত্রীকে ছুরি আঘাত করে মেরে ফেলছে। এইগুলোই তো তোমরা পছন্দ করো, শুধু মৃত্যু আর মৃত্যু, 24 ঘন্টা শুধু মৃত্যু পছন্দ করো, কারণ তোমরা একটা মুভির মধ্যে কাউকে মরতে দেখতে পছন্দ করো, আর এটাতেই তো তোমরা বিনোদন পাও। এটা না হলে তো মুভি জমলো না। এই জন্যই তো ফ্রাইডে দ্য 13, রং টার্নের মতো সিনেমা এখনও পুরো বিশ্বে মানুষের কাছে বিনোদনের সিনেমা হিসেবেই কাজ করছে। এই জন্যই তো যেই সিনেমায় শুধু গল্প আছে সেগুলো তোমরা দেখতে পছন্দ করো না। তোমরা দেখতে চাও মারামারি, কাটাকাটি, এগুলো তোমাদের জন্য আমি করছি, আর দর্শক যেটা চায় সেটাই তো আমি বানাবো। তো এখানে তো আমার কোনো ভুল নেই। কিন্তু মুভিতে তো কোনো কিছু সত্যি হয় না, তাই না? কিন্তু আমার মুভিতে সব কিছু বাস্তবে হয়। এই জন্যই তো আমি তোমাদের এখানে এনেছি। তো এবার হয়তো আপনারা বুঝেছেন যে মুভির শুরুতে আমি যেটা বলেছি সেটার সাথে আজকের মুভির কী সম্পর্ক। কথাটা শেষ করতেই ফ্যাব্রিজিও লাইন কেটে দেয়। ফ্যাব্রিজিওর বলা কথাগুলো অনেকক্ষণ ভাবতে লাগলো এলিসা। সে বুঝলো যে এই মুভিটা তাকেই শেষ করতে হবে আর এখান থেকে বেঁচে ফিরে যেতে হবে। তাই অনেক কষ্ট করে হাতে লাগানো পেরেকগুলো উপড়ে ফেলে। বাইরে আসতেই দেখে চারদিকে মুভির সেট আপ সাজানো। এলিসা পাশের ক্যাম্পে ঢুকে দেখে সেই দানব আকৃতি মানুষগুলোর মাছ সেখানে ঝুলানো।
এবং সেখানে একটা ক্যামেরা লাগানো ছিল। এরপর এলিসা কারো কথা বলার আওয়াজ পায়। সেখানে গিয়ে দেখতে পায় একটি গাড়ির মধ্যে বসে ফ্যাব্রিজিও আর তার সাথে বসে কথা বলছে সেই বাচ্চা মেয়েটা। এটা দেখে এলিসা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে এই মেয়েটার জন্য সে এতক্ষণ ভাবছিল এই মেয়েটাও কিন্তু এই গ্রুপেরই সদস্য। দেখা যায় এই মেয়েটার কিছুই হয়নি, তার কোনো জিভ কেটে নেওয়া হয়নি, বরং এই মেয়েটা ফ্যাব্রিজিও মুভিরই একজন সদস্য। আমরা দেখতে পাই ফ্যাব্রিজিও ওই বাচ্চা মেয়েটার সাথে পরের শুটে কি হবে এ নিয়ে আলাপ আলোচনা করতে। তাদের প্ল্যান ছিল এলিসাকে আরেকটু টর্চার করে শেষের দিকে তাকে মেরে ফেলবে এবং এই মুভিটাকে শেষ করবে। তাদের এই সমস্ত কথা গাড়ির পিছন থেকে সব শুনে ফেলে এলিসা। বাচ্চা মেয়েটা মুভির কস্টিউম পরে বাইরে বের হতেই দেখে এলিসা ভয়ানক ওই মাস্কটা পরে বন্দুক হাতে বাইরে দাঁড়িয়ে আছে। এলিসা 7-5 না ভেবে গুলি চালিয়ে ওই মেয়েটাকে মেরে ফেলে। মেয়েটা ছিটকে গাড়ির পিছনে পড়তেই ফ্যাব্রিজিও বেরিয়ে পড়ে। এলিসা তাৎক্ষণিক আরেকটা বুলেট সেট করেই ফ্যাব্রিজিওর পায়ে গুলি চালিয়ে দেয়। এরপরে এলিসা সামনে থাকা ক্যামেরাটা সেট করে ফ্যাব্রিজিওর মুখের ভেতরে শ্যুট করে তার মাথার মগজ উড়িয়ে দেয়। আস্তে আস্তে ক্যামেরাটার সামনে এসে এলিসা মাস্ক খুলে ক্যামেরাটা অফ করে দেয় আর সেখান থেকে বেরিয়ে পড়ে। জঙ্গল পথ ধরে হাঁটার সময় এলিসা একটা আওয়াজ শুনতে পায়। সে বন্দুকটা সামনের দিকে তাক করতেই দেখে একটা বাচ্চা ছেলে সুইমিংয়ের ড্রেস পরে দাঁড়িয়ে আছে। বাচ্চাটা তাকে দেখে একটা ভাঙা জার টপকে যায়। এলিসা বাচ্চার পেছন পেছন যেতেই দেখে সেখানে একটা মিলিটারি সাইনবোর্ড টানানো। একটা টপকে সামনে আসতেই দেখে বিরাট বড় একটা ব্রিজ। সেখানে সব মানুষ যে যার মতো এনজয় করছে। হঠাৎই মোবাইলটা হাতে নিয়ে দেখে তার মাকে পাঠানো সমস্ত মেসেজ এখন সেন্ড হচ্ছে। তার মানে এখানে নেটওয়ার্ক আছে। এলিসার এই অবস্থা দেখে কেউ তো তাকে সাহায্যের জন্য হাত বাড়ালোই না, বরং মোবাইল বের করে সকলেই ভিডিও শ্যুট করতে থাকে। এলিসা এক মনে সমুদ্রের পানির মধ্যে নেমে যায় আর গায়ে থাকা সমস্ত রক্ত ধুয়ে ফেলে আর নিজের পেট আঁকড়ে ধরে আমাদের এটা বোঝাতে ছিল যে এলিসা তার বাচ্চাকে অ্যাবর্শন করবে না, সে তার বাচ্চাকে এই পৃথিবীর আলো দেখাবে এবং মানুষের মতো মানুষ করে তুলবে। আর এখানেই শেষ হয় এই মুভি। কিন্তু মুভি শেষ হওয়ার আগে একটা পোস্ট ক্রেডিট সিন দেখানো হয়, যেখানে দেখা যায় একজন লোক সোশ্যাল মিডিয়াতে ফ্যাব্রিজিওর এই ক্লাসিক হরর স্টোরি নিয়ে সকলে একটা গ্রুপে যে যার মতো মন্তব্য করছে। কারো কাছে এই মুভিটা ভালো লেগেছে, কারো কাছে এই মুভিটা খারাপ লেগেছে, কেউ কেউ তো মাত্র 2 মিনিট দেখে মুভিটাকে জঘন্য বলে ফেলেছে। তো কেউ বলছে এলিসাকে মারা উচিত ছিল, কেউ আবার বলছে মৃত্যুগুলো আরও নৃশংসভাবে দেখানো উচিত ছিল, কেউ কেউ তো এটা বলছে যে সোফিয়া রিকর্ডের মধ্যে কিছু আপত্তিকর সিন হলে জমে যেত। অর্থাৎ মানুষের দরকার শুধু বিনোদন আর বিনোদন। এই সকলের মন্তব্য দেখে সেই লোকটা নিজের কম্পিউটার থেকে টর ব্রাউজার ওপেন করে। টর ব্রাউজারের ব্যাপারে তো অনেকেই হয়তো জানেন যে এটা একটা সাধারণ ব্রাউজার না, এটা গুগল ক্রোমের মতো কাজ করে, কিন্তু এই ব্রাউজার দিয়ে মানুষ ডার্ক ওয়েব কিংবা ডিপ ওয়েবের মতো ভয়ানক ওয়েবসাইটগুলো কন্ট্রোল করে থাকে। তো যাই হোক, লোকটা টর ব্রাউজার ওপেন করে ব্লাডফ্লিক্স নামের একটা ওয়েবসাইট ওপেন করে মুভিটা টেনে যেখানে এলিসা ফ্যাব্রিজিওকে মেরে ফেলছে ওই সিনটা দেখেই জাস্ট সে মুভিটাকে ডিসলাইক মেরে দেয়। তো এখানে একটা ক্লিয়ার মেসেজ বোঝা যাচ্ছে ডিরেক্টর আমাদের কি বোঝাতে চেয়েছে, সেটা হচ্ছে তারা অনেক কষ্ট করে একটা মুভি বা সিনেমা তৈরি করে, এত বছর কষ্ট করে যখন কোনো ব্যক্তি ওই মুভিটাকে পুরো না দেখে ডিসলাইক মেরে দেয় বা খারাপ মন্তব্য করে, তখন ডিরেক্টরের কেমন লাগে সেটা অনুভব করানোর জন্য। হ্যাঁ, একটা মুভি আমাদের পছন্দ নাই হতে পারে, কিন্তু সেটাকে পুরো না দেখে মন্তব্য করা একদমই ঠিক না। মানুষ শুধু সোশ্যাল মিডিয়াতে মানুষ ওই মুভিটাকে নিয়ে কি বলছে সেই হিসেব করেই তারা মুভিটাকে দেখতে আসে, নিজের মন থেকে দেখতে আসে না। তো যাই হোক, আমি আশা করছি আপনাদের বিষয়টা বুঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর অবশ্যই লাইক করে আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।